হাই ফ্রেন্ডস, আজকে টক লজিক্যালের ফার্স্ট এপিসোড পাওয়ার্ড বাই এডুলজিক্যাল। আজকের এপিসোডের নাম 3 और 5 साल बाद। অ্যাকচুয়ালি অনেকদিন আগে একটা মুভি বেরিয়েছিল, অনেকে জানবেন, 20 साल बाद। সেটা কিন্তু লিগ্যাল প্রফেশনের সঙ্গে কিছুটা কানেক্টেড ছিল। কেমন করে কানেক্টেড? ল পাস করার পর সবাই বলতো যে ল পাস করেছো, এবারে এস্টাবলিশ হতে প্রায় 15-20 বছর লেগেই যাবে। এখন সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করতে হবে, তারপরে আস্তে আস্তে কেস পাবে। তো যদি আমাদের এত সময় লেগে যায়, তাহলে কবে আমরা কিনবো সাইকেল, কবে আমরা কিনবো বাইক, কবে আমরা কিনবো গাড়ি, কবে আমরা কিনবো বাড়ি, কবেই বা হবে বিয়ে? তো এখন কিন্তু আমাদের এই স্কোপটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন রাদার লয়ের স্কোপটা আরো অনেকটা বেড়ে গেছে। এখন বিভিন্ন জায়গাতে লয়ারের দরকার পড়েছে। এখন একজন স্টুডেন্ট ল পাশ করার পর প্রচুর এভিনিউজ পাচ্ছে এগিয়ে চলার জন্য, প্রচুর এভিনিউজ পাচ্ছে এস্টাবলিশ হওয়ার জন্য, প্রচুর এভিনিউজ পাচ্ছে এমন ভাবে এস্টাবলিশ হওয়ার জন্য যাতে যাকে সে ল কলেজে কমিট করেছিল খুব তাড়াতাড়ি তাকে যেন বাড়িতে নিয়ে আসতে পারে। এই বাড়িতে নিয়ে আসার জন্য দরকার কি? প্রপার ইনকাম। ওই ইনকামের রাস্তাটা কি? স্কোপ অফ লিগ্যাল প্রফেশন। তো এই স্কোপ অফ লিগ্যাল প্রফেশন ফার্স্ট জেনারেশন লয়াররা কেমন করে তাদের স্ট্যান্ড এস্টাবলিশ করবে, একজন লয়ার হতে গেলে কি কি কোয়ালিটি থাকা দরকার, এই সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আলোচনা করব কার সঙ্গে? ফর্মার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ রাজর্ষি বসু অধিকারী ম্যাডামের সঙ্গে, যিনি কিনা ব্যারাকপুর কোর্ট থেকে রিটায়ার করেছেন রিসেন্টলি, কিন্তু তিনি তার আগে ছিলেন জলপাইগুড়ি কোর্টে, তার আগে উনি ছিলেন আলিপুরে। তো এরকম একজন 32 বছরের এক্সপিরিয়েন্স প্রাপ্ত ডিস্ট্রিক্ট জাজ মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের সঙ্গে আজকে আমরা সুযোগ পেয়েছি কিছু কথা বলার, এবং তিনি তার কিছু কিছু এক্সপেরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবেন, এবং সেই এক্সপিরিয়েন্স কাজে লাগবে তাদের জন্য যারা কিনা ভাবছে যে আমি ল পড়বো, যাদের বাবা মারা চিন্তা করছে যে হ্যাঁ আমি আমার ছেলেকে ভালো কলেজে ল পড়াই, অথবা তাদের জন্য যারা কিনা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, অথবা তাদের জন্য যারা কিনা ইয়াং লয়ার, তারা ভাবছে কেমন করে আমরা প্র্যাকটিস করব। এবং তার সঙ্গে আমরা জানতে পারবো হ্যাঁ ল পাস করে শুধুই কি অ্যাডভোকেট নাকি অন্য অনেক কিছু আছে। এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের সঙ্গে আছেন রাজর্ষি ম্যাডাম, তার ভাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে। আপনাদের সবাইকে অনুরোধ, এই চ্যানেল সাবস্ক্রাইব করে এই ধরনের প্রচুর প্রোগ্রাম এবং প্রচুর নলেজ শেয়ার করে নিন। শুধু তাই না, থাকুন এডুলজিক্যালের সাথে, যাতে করে আপনাদের সমস্ত লিগ্যাল ইস্যুস, সে একাডেমিক্স থেকে শুরু করে যে কোনো সলিউশন অবধি, অর্থাৎ লিগ্যাল প্রবলেমস এর সলিউশন অবধি আমরা খুব তাড়াতাড়ি সলভ করে দিতে পারি। সো স্টে টিউনড and subscribe our channel. So welcome to our respected Rajarshi madam in this program. তো নমস্কার, we are very happy to say কি আজকে আমাদের মধ্যে আছেন রাজর্ষি ম্যাম, অর্থাৎ ফর্মার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ম্যাডাম রাজর্ষি বসু অধিকারী, যার কিনা 32 বছর এর এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ জাজ। এবং তিনি আমার মনে হয় কমসে কম প্রচুর মানুষ দেখেছেন, প্রচুর লয়ার দেখেছেন, প্রচুর লিগ্যাল প্রফেশনাল দেখেছেন, যারা কিনা বিভিন্ন কোর্টে এসে তার সামনে সওয়াল করেছেন, এবং প্রচুর ভালো ভালো জাজমেন্টও হয়তো তিনি দিয়েছেন। এরকমও তিনি দেখেছেন যে প্রচুর মানুষ যারা কিনা ইয়াং লয়ার থেকে আজকে ফেমাস, খ্যাতনামা হয়েছে। এরকমও হয়তো তিনি দেখেছেন যে অনেক লয়ার যারা কিনা খ্যাতনামা হতে পারেনি। আমাদের প্রশ্ন অনেকটা এরকমই, আজকে আমাদের ডিসকাশন এর মধ্যেই থাকবে। ম্যাডামকে আমরা প্রথম যে কোয়েশ্চেনটা করতে চাই আমাদের টক লজিক্যাল শোতে, যে ম্যাডাম, স্টুডেন্টরা ল পড়ছে, 3 ইয়ার্স পড়ছে, 5 ইয়ার্স পড়ছে, 3 ইয়ার্স 5 ইয়ার্স হয়ে যাওয়ার পর লয়ের স্কোপটা কি? শুধুই কি অ্যাডভোকেসি নাকি আরো অনেক কিছু আছে? ম্যাডাম।
আজকে যুগে আইন এমন একটা ব্যাপার আমাদের সভ্যতার সঙ্গে সঙ্গে আমরা যত এগিয়েছি তত আইনের সৃষ্টি বিভিন্ন রকম সমস্ত সমাজেই। তো ল এর এই মুহূর্তে গুরুত্ব বলতে গেলে তার কোনো সীমা পরিসীমা নেই। আর শুধুই অ্যাডভোকেসি নয়, অজস্র রকমের সুযোগ রয়েছে, অজস্র লাইন, মানে বিভিন্ন দিকে একজন ছাত্র যে আইন নিয়ে পড়বে সে যেতে পারে। প্রফেশনাল দিক এছাড়া বাকি তার জীবনের সোশ্যাল ইত্যাদি সেগুলো আমি বলতে চাইছি না এখন। প্রফেশনাল দিক যদি বলেন তাহলে সে প্রথমত তো লিগাল প্র্যাকটিশনার হিসেবে কাজ করতে পারে, তারপর সে জুডিশিয়াল সার্ভিসে আসতে পারে, তারপর সে কর্পোরেট লয়ার হিসেবে কাজ করতে পারে, তারপর সে লিগাল অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারে, সে ইন হাউস কাউন্সেলিং করতে পারে। এছাড়া ল গ্রাজুয়েটদের ভীষণ রকম ডিমান্ড রয়েছে। কোথায় কোথায়? এক্ষেত্রে আমি বলবো কলেজ ইউনিভার্সিটিতে, কোর্ট জুডিশিয়ারি সে তো বললামই, বিভিন্ন ল ফার্ম রয়েছে, টেলিকম ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেখানে, ব্যাংকের লিগাল ডিপার্টমেন্ট রয়েছে, বিজনেস হাউস গুলো রয়েছে, তারা নিজেদের লিগাল অ্যাডভাইজার ইত্যাদি রেখে থাকেন। লিগাল কনসালটেন্ট হিসেবে একজন ল পাস করে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারে। এছাড়া বিভিন্ন রকম নিউজ চ্যানেল যেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে, তারা কিন্তু নিজেদের আইনের দিকটা সবসময় নিজেরাই কন্ট্রোল করবে বলে একটা গ্রুপ তৈরি করে, সেই চ্যানেলে সে জয়েন করতে পারে। ইত্যাদি ইত্যাদি নানা রকম সুযোগ কিন্তু আছে। আমি হয়তো খুব অল্পই বলতে পারলাম, আরো আছে, মানে এগুলো একদম রেগুলারের মধ্যে এগুলো পড়ছে। এইবারে যদি আরেকটু ডিটেলে যাই আমরা, তাহলে নানা রকম জব প্রোফাইলের নানা রকমের সোর্স অফ ইনকাম রয়েছে ইত্যাদি আর। ওকে, তো এটা তো আমরা বুঝলাম। তাহলে আমরা আগে যে কনসেপ্টটা মানে ধারণাটা আমাদের ছিল কি, ল পাশ করার পর অনেক সময় লাগে দাঁড়াতে, তাহলে এখন সেই কনসেপ্টটা থেকে আমরা অনেকটাই বেরিয়ে আসতে পারবো, কারণ এখন লয়ের এত স্কোপ আছে বলে। এবং আপনি যেগুলো বললেন, মানে শুধুমাত্র অ্যাডভোকেসি নয় বা শুধুমাত্র জাজশিপ নয়, একজন পার্সন ইচ্ছা করলে মাস্টার ডিগ্রি করেও বিভিন্ন কলেজে তারা লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি করলে অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর অব্দি যেতে পারে বিভিন্ন লিগ্যাল ডিপার্টমেন্টে, কর্পোরেট ওয়ার্ল্ডে। শুধু তাই না, আপনি যেটা বললেনও, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড ওয়ার্কও একজন লিগ্যাল গ্রাজুয়েট বা ল গ্রাজুয়েট করতে পারে। তো ম্যাডাম, আমি একটা জিনিস দেখি, অনেক জায়গাতেই দেখি যে, হ্যাঁ, এবং আমরা আমরা একটা জিনিস অবভিয়াসলি দেখি, সেটা হচ্ছে এটাই যে কলেজে অনেকেই ফার্স্ট ইয়ার থেকে, মানে ধরুন লতে ভর্তি হলো, তারপরে দৌড়ায় ইন্টার্নশিপ করতে। এবং আমরা জিজ্ঞেস করি সেই ক্ষেত্রে যে তুমি কোথায় যাচ্ছ, বলেন না আমি এই সিনিয়র অ্যাডভোকেটের কাছে যাচ্ছি যে ইন্টার্নশিপ করার জন্য। এরকম আমরা অনেক জায়গাতেই দেখি যে সিনিয়র অ্যাডভোকেটের কাছে যাচ্ছে ইন্টার্নশিপ করতে ফার্স্ট ইয়ার থেকেই, সেকেন্ড ইয়ার থেকেই। মানে হয়তো সে বেসিক লজ গুলো জানে না, প্রসিডিউরাল লস তো অনেক পরের ব্যাপার। তো আপনার কি মনে হয়, ফার্স্ট ইয়ার থেকে একজন ল স্টুডেন্টের ইন্টার্নশিপ করতে কারোর কাছে যাওয়ার দরকার আছে কি? এখানে আমি বলবো যে এখন সবসময় তো এই আইনগুলো পাল্টাতে থাকে, নিয়মগুলো। এখন একটা করেছে যে আফটার পাসিং এলএলবি কমপ্লিটলি, অ্যাডভোকেট হতে গেলে একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে তাকে ইন্টার্ন থাকতে হবে। সেই ইন্টার্ন পিরিয়ডটা পার করার পর সিনিয়র তাকে একটা সার্টিফিকেট দেবেন, তবেই সে কিন্তু বারের মেম্বার হতে পারবে, হাইকোর্ট তাকে মেম্বারশিপ দেবে। তো এইটা হচ্ছে আমাদের এট প্রেজেন্ট যা সিস্টেম চলছে। এবারে প্রাইভেটলি যদি কেউ মনে করে যে আমি আজকে লয়ে ঢুকলাম, আমি ইন্টার্নশিপ নেব, সে যেমন খানিকটা পরিমাণে ওই টিউশনের মতন, যেমন আমরা কলেজে ক্লাস করে আসছি, এসে আবার সেই টপিকটাকেই আমি অন্য কোনো টিচারের কাছে পড়তে যাচ্ছি, ব্যাপারটা সেরকম। এবারে এইটা হয়তো যিনি একদম আগে থেকে ঠিক করে নিয়েছে যে হ্যাঁ আমি আইন নিয়েই থাকবো, আইনের কাজই করব, যে কোনো জায়গায় আমি আইনের মাধ্যমেই যাব,
সে নিজেকে ভীষণ ভাবে ডেভেলপ করার জন্য একদম গোড়াটা শক্ত হবে, সে ইন্টার্নশিপ প্রথম থেকেই নিচ্ছে। কিন্তু জেনারেলি কিন্তু আমি বলবো আমার মতে এটা দরকার পড়ে না, কারণ এই এখন কলেজগুলোতে যে কোর্স আছে তাতে কিন্তু এত রকমের বিভিন্ন ভাবে প্রোগ্রাম গুলো করা হয়, তাদের সেমিনার হয়, তাদের মুড কোর্ট হয়, তাদের নিজস্ব ইভেন্টস হয়। এগুলো কিন্তু একটা ছাত্রকে অনেকটা পরিমাণে তৈরি করে দিচ্ছে। কিন্তু ইন্টার্নশিপের এটা এটা যদি কেউ পড়াশোনা করার সময় বাইরে আলাদা করে কারো কাছে নাও যায়, তাতে তার কিন্তু প্রবলেম হচ্ছে না, কারণ কলেজ বা ইউনিভার্সিটি থেকে রেডি করে একদম তৈরি করেই তাকে লয়ার হোক বা যাই হোক ফিল্ডে পাঠাচ্ছে। এছাড়া ইন্টার্নশিপের আলাদা করে গুরুত্ব তো আছে। যখন সে পাস করে গেল, কলেজ থেকে বেরিয়ে এলো, তারপর সে ইন্টার্নশিপ দিতে গেল কারু কাছে বা কোনো ফার্মের কাছে, এটা কিন্তু হ্যাভক প্রয়োজনীয়। নানা রকম ভাবে এটা তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে, তার নেটওয়ার্কিং অপরচুনিটি গুলো সে পাচ্ছে, সে বিভিন্ন ক্লায়েন্ট কি করে ডিল করতে হয়, বিভিন্ন লিগাল কমপ্লেক্সিটি কি করে ডিল করতে হয়, কিভাবে রিলেশন বিল্ডিং করতে হয়, কোর্টে কি করে মুভ করতে হয়, কোর্টের বাইরে কি করে নিজেকে অ্যাটাচ করে নিজেকে সেখানে নিজের বেস্ট অংশটা দেওয়া যায়, এগুলো কিন্তু ইন্টার্নশিপের মাধ্যমেই হচ্ছে। তো internship is a very, very important part of legal profession nowadays. ওকে ম্যাম, তো এটা তো আমরা আপনার থেকে এটা জানতে পারলাম যে ইন্টার্নশিপের প্রয়োজনীয়তা কতটা, প্লাস আপনি এটাও খুব ভালো করেই বলে দিলেন যে ইন্টার্নশিপ মানে ফার্স্ট ইয়ার থেকেই দৌড়তে হবে ইন্টার্নশিপের জন্য, এমন নয়। লটা ভালো করে জেনে, লটা ভালো করে বুঝে তারপরে ইন্টার্নশিপ করা যেতে পারে। তবে হ্যাঁ, ইন্টার্নশিপ অবভিয়াসলি প্রয়োজনীয়, নিশ্চয়ই প্রয়োজনীয় ইন্টার্নশিপ, কারণ হচ্ছে এটাই কোর্ট এনভায়রনমেন্ট চেনার জন্য, প্রসিডিওর গুলো ভালো করে জানার জন্য নিশ্চয়ই ইন্টার্নশিপ আমাদের জন্য প্রয়োজনীয়। হ্যাঁ, আপনি এটাও ঠিক বলেছেন ম্যাডাম, কি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে এনরোল করার আগে আমাদের ডেফিনেটলি দুজন লয়ারের সিগনেচার যেটা দরকার থাকে, সার্টিফিকেট লয়ার আর সার্টিফাইড লয়ার, তো তাদের ডেফিনেটলি এনরোলমেন্টের জন্য তাদের সাইন লাগবেই। কিন্তু আমার যেটা প্রশ্ন ম্যাডাম, আমাদের সময় একটা কথা অবভিয়াসলি ছিল, সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন লয়ার, মানে এখন কথাটা অনেকটাই কমে যাচ্ছে, কিন্তু ফার্স্ট জেনারেশন লয়াররা একটু সাফার করে বেশি, মানে যাদের কিনা ব্যাকগ্রাউন্ডে কোনো বাবা মা কাকা দাদা দাদু এটসেট্রা অথবা শ্বশুর মশাইও যদি কোনো কারণে ল ইয়ার না হয়, তাহলে ডেফিনেটলি তাদের একটু সমস্যা হয় যে কেমন করে করব, কোথায় করব এই ল, এই ইন্টার্নশিপ গুলো বা প্র্যাকটিস গুলো, বা আমাকে গাইডেন্স কে দেবে, এদের জন্য আপনার কি বার্তা? দেখুন, প্রথমে বলি অ্যাজ এ জাজ আমি কিন্তু এই জায়গাটা হয়তো একদম খুব ভালো বলতে পারবো তা নয়, কারণ আমার তো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স নেই। আমি তো লয়ার হিসেবে কোনোদিনও এজলাসের সামনে দাঁড়াইনি, বাট আমার কাজের মাধ্যমে আমরা যে দীর্ঘ জীবন আমি বিভিন্ন লোক দেখেছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, বা কিছু বন্ধু বান্ধব বা কিছু রিলেটিভ দেখে আমার একটা নিজস্ব আইডিয়া জন্মেছে। তো আমার এই আইডিয়াটা সকলের প্রতি সকলের সঠিক মনে হতেও পারে, নাও হতে পারে। তবে আমার নিজস্ব সার্ভিস এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যাদের বাড়িতে এই হেল্পটা আছে, ফার্স্ট জেনারেশন যে নয়, যার আগে বাবা বা দাদু বা কেউ না কেউ করেছেন, তার যে তার একটা বিশাল সুবিধে কি না, সে এনভায়রনমেন্টটাই পাচ্ছে, একটা আইনের পরিবেশ, সেখান থেকে সে বড় হচ্ছে, সেটার কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে। কিন্তু কেউ নতুন এলে সে নিজেকে সেভাবে তৈরি করতে পারে না তা কিন্তু নয়। শুধু আমি যেটা মনে করি, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে স্টুডেন্টের যেটা প্রথম দরকার সেটা হচ্ছে নিজের এইম। আমি যদি মনে করি আমি একজন সফল অ্যাডভোকেট হব, আমার বাড়িতে কেউ না থাকলেও আমি হতে পারবো না তা নয়। হয়তো আমার কতগুলো স্পেসিফিক রাস্তায় যেতে হবে। যেমন বাড়িতে, আমি তো খুব সিম্পল উদাহরণ দিই, যে বাড়িতে তার আগের 3 জেনারেশন আইনজ্ঞ, সে বাড়িতে আমি ব্যাপক লাইব্রেরি আমি প্রথম দিন থেকে পেয়ে যাবো, সেই বইয়ের সমুদ্র, আমাকে কোথাও খুঁজতে হবে না। কিন্তু যে ছেলেটি নতুন শুরু করছে আজকে প্র্যাকটিস, তাকে প্রতিটি জিনিস একটা একটা করে সঞ্চয় করতে হবে, একটি একটি করে কোথায় কি রুলিং হলো, কি এআইআর কোনটা উঠলো, সেইগুলো তাকে কালেক্ট করতে হবে। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ লয়ারের অস্ত্রই হচ্ছে বই, প্রধানতম অস্ত্র হচ্ছে বই। কারণ জজেরা মানে আমরা কাজ করি, ওনারা আমাদেরকে সমস্তটা জোগাড় করে সামনে দেন, তবে আমরা সেইটাকে দেখে ঠিক কি ভুল। এবারে প্রত্যেকটি বিচারকের নিজস্ব নিজস্ব যে বিচার বুদ্ধি বা নিজের জ্ঞান পিপাসা সেটা আলাদা,
কিন্তু আমি যেটা প্রতিদিন ঘটে সেটা বলছি। কোনো একটা হিয়ারিং যখন চলে তারা কিন্তু আমাকে একটা সুপ্রিম কোর্ট কি রুলিং হয়েছে বা কোথায় কি রুলিং হয়েছে সেগুলো তারা এসে আমার সামনে দেবেন। এবারে আমি নিজে পার্সোনালি সেটা পড়ে সরে উঠবো, নিজে জানবো, সেটা ডিপেন্ড করছে আমার সময়, আমার সুযোগ। এখন এই মুহূর্তে বিচারকদের সুযোগের কোনো শেষ নেই, সমস্ত কিছু আমাদের এসপিসি অনলাইন ইত্যাদিতে পাওয়া যায়। কিন্তু চিরকাল তো এগুলো ছিল না, যত দিন যাচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি হচ্ছে, সেটা উকিল বাবুদের ক্ষেত্রে হচ্ছে, বিচারকদের ক্ষেত্রে হচ্ছে। এবারে লয়াররা কিন্তু সেই পুরো কালেকশন অফ রুলিং, কালেকশন অফ এভরিথিং, সেই বইয়ের যে ব্যাপক ব্যাপারটা, এটা কিন্তু একটা ফার্স্ট জেনারেশন লয়ারের কাছে অসুবিধে, তাকে করতে হবে। এবারে গেল আচরণ, আচার আচরণ, আচার আচরণ বিধি। অবশ্যই সে নিজের বাবাকে যদি দেখে, সে যত তাড়াতাড়ি শিখবে, তাকে কোর্টে গিয়ে সিনিয়রকে দেখে শিখতে একটু বেশি সময় নেবে। কিন্তু এটা কোনো খুব একটা প্রবলেম নয়, কারণ একজন সিনিয়র তিনিও কিন্তু সন্তান স্নেহেই একজন জুনিয়রকে শেখান। আমার যা অভিজ্ঞতা, তিনি সন্তান স্নেহে শেখাবেন এবং জুনিয়রের সেই রেসপেক্ট নিয়ে যায়, সেও সবটাই সেখান থেকে নিতে পারবে। শুধু দরকার নিজের এইম ইন লাইফ, আমি করব, এই মানসিকতা। এবারে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিভাবে আমি মক্কেল ডিল করব, ক্লায়েন্ট ডিল করব। ক্লায়েন্ট ডিলিং, করেসপন্ডেন্স, যে কোনো রকমের রিসার্চ ওয়ার্ক, যে কোনো রকমের আমার মানে যে কোনো ধরনের আচার আচরণ থার্ড পার্টির সাথে, এই জিনিসটা দেখে শেখার বস্তু। এই জিনিসটা কিন্তু ভীষণভাবে তাকে সিনিয়রকে ফলো করতে হবে, ফলো করতে হবে। কোর্টরুমে সিনিয়র কিভাবে অ্যাটিটিউড করছেন, তার চেম্বারে কিভাবে অ্যাটিটিউড করছেন, এই জিনিসগুলো দেখে দেখে শিখতে হবে। এইটা দেখার শেখার ব্যাপারটা যদি কেউ যে বাড়িতে বাবা দাদু জ্যাঠাকে পেয়ে যায়, তাহলে সে যতটা তাড়াতাড়ি পারে। এই ক্ষেত্রে তার একটু পরিশ্রম বেশি হয়, কিন্তু পরিশ্রম তো সব কাজেই আছে, আমি বলবো না যে অসম্ভব। কারণ প্রথম যেদিন শুরু করেছিলেন বাবা বা দাদু বা কাকা, তারাও তো প্রথম কেউ না কেউ শুরু করেছিলেন, সেদিন তাদের পেছনে কেউ ছিলেন না, ওইটা মাথায় আনতে হবে। কাজে আজকে যে ছেলেটি নতুন ফার্স্ট জেনারেশন যাচ্ছে, সেও প্রথম শুরু করবে, তার ছেলে তার সুযোগটা পাবে, সুবিধাটা পাবে। আমার আমার একটু পার্সোনাল একটু বলে দিই, আমার যেমন ফ্যামিলিতে কোথাও কোনোদিন আইনের কেউ ছিলেন না। আমি বলবো ফার্স্ট জেনারেশন জাজ। এখন অনেকে এরকম আছেন যার বাবাও জাজ ছিলেন, দাদুও জাজ ছিলেন, তাতে করে আমাদের অসুবিধে খুব কিছু হয়নি। আমরা সিনিয়রদের ব্যাপারটা ফলো করেছি, যেভাবে বলেছে সেটা ফলো করেছি, এই আর কি। খুব ভালো বললেন ম্যাডাম। সত্যি সত্যি বলতে গেলে ফার্স্ট জেনারেশন লয়ার যারা, হ্যাঁ স্ট্রাগল তো সবাইকেই করতে হয়, সে ফার্স্ট জেনারেশনই হোক কি সেকেন্ড জেনারেশনই হোক। তবে হ্যাঁ, ফার্স্ট জেনারেশনকে হয়তো লক্ষ্যে পৌঁছতে একটু বেশি টাইম লাগে, কিন্তু অসম্ভব কিছু না, সব জিনিসই সম্ভব। আর ম্যাডাম আপনি যেটা বললেন ডেফিনেটলি, যে যখন কিনা একজন লয়ার এসে, মানে একজন ফার্স্ট জেনারেশন লয়ার কি সেকেন্ড জেনারেশন লয়ার, সিনিয়রের প্রপার অ্যাক্টিভিটি, সিনিয়রের ইন্টারপ্রিটেশনাল স্কিল গুলো অবভিয়াসলি তাদেরকে ফলো করতে হবে। ওই জন্য প্রপার সিনিয়র অ্যাডভোকেটের কিন্তু চুজ করাটা খুব জরুরি। তো ম্যাডাম আমরা প্রায় আমাদের প্রোগ্রামের শেষের দিকেই চলে এসেছি, তো শুধু একটা দুটো কোয়েশ্চেন আর মাত্র বাকি, যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি তো জাজ হিসাবে বেশ 32টা বছর কাটিয়েছেন, তো আপনি প্রচুর লয়ার দেখেছেন, সিনিয়র জুনিয়র সব রকমের লয়ার দেখেছেন, এবং অনেক লয়ার নিশ্চয়ই দেখেছেন যারা জুনিয়র থেকে সিনিয়র হয়েছে, অনেক লয়ার ডেফিনেটলি দেখেছেন যারা কিনা ইয়াং লয়ার থেকে ফেমাস লয়ার হয়েছে। আপনার চোখে কখন একজন লয়ারকে আপনার মনে হয়েছে হ্যাঁ ভালো, প্রমিসিং, কি কি স্কিল তার মধ্যে দেখেছেন, ড্রাফটিং, প্লিডিং, পার্সোনালিটি, কি কি স্কিল দেখে মনে হয়েছে হ্যাঁ এ খুব ভালো বলতে পারে, নাকি শুধুই মনে হয়েছে যে সে এভিডেন্স নিয়ে আসছে তার জন্যই সে ভালো লয়ার? মানে তাকে দেখে আপনার কেন মনে হয়েছে যে ভালো, মানে কি কি কোয়ালিটি থাকলে একজন জাজের মনে হতে পারে একজন লয়ার প্রমিসিং লয়ার? দেখুন, এই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও আমি বলবো যে অনেক ক্ষেত্রে হয়তো ডিফার করবে, জাজ টু জাজ ডিফার করবে। আমার ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস দিয়ে মনে করি, যেটা প্রথমেই আমার ল বুকস বা রেকর্ডের সাথে সম্পর্কযুক্ত নয়। আমি একজনকে ভালো লয়ার বলবো একদম গোড়া থেকে। একটি লয়ার সে প্রবেশ করলো কোর্ট রুমে, সেই মুহূর্ত থেকে তার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য কোর্ট, অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য স্টাফ, অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য কলিগ,
এই যে অ্যাটিটিউড গুলো রয়েছে, এই প্রত্যেকটা জিনিস হয়তো 2 সেকেন্ড আমি তাকে দেখবো, কিন্তু তার প্রত্যেকটা মুভমেন্ট, তার বডি ল্যাঙ্গুয়েজ, সে অসহিষ্ণু কিনা, সে ধৈর্য ধরে ওয়েট করতে পারে কিনা, সে অন্যের প্রতি অসহিষ্ণু কিনা, এই জিনিসগুলো কিন্তু খুব ম্যাটার করে। যতই জ্ঞান থাকুক না কেন, যতই জ্ঞানী ব্যক্তি হোক না কেন, যতই ভালো তিনি হিয়ারিং করতে জানুন না কেন, সাবমিশন হোক না কেন, একটি লোক যদি তার অ্যাটিটিউড গুলো এইরকম না হয়, কোর্টের কতগুলো নর্মস আছে, ডেকোরাম আছে, সেইগুলো যদি কেউ না জানেন, তাহলে কিন্তু তাকে আমি ভালো লয়ার বলবো না। এটা আমার কাছে 1 নম্বর। ঢুকে কোর্টের প্রতি রেসপেক্ট শো করা, নিজের কেসের ডাক হওয়া পর্যন্ত ধৈর্য ধরে ওয়েট করা, ছটপট ছটপট না করা, আমার আগে করে দাও, আমার তো ভীষণ ব্যস্ত, আমি এখনই চলে যাবো, পেশকারকে সমানে পাশ থেকে গুঁতো মেরে মেরে জিজ্ঞেস না করা, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যেটা অনেক ক্ষেত্রে হয়তো অনেকে অধৈর্য হয়ে পড়েন, অনেকে তাড়াতাড়ি করে, তার হয়তো অন্য কেস আছে, মানছি তার দরকার চলে যাওয়া, যা কিছু করবে কোর্টে এক্সট্রা কথা কোনো কিছু বলতে গেলে কিন্তু কোর্ট প্রেজেন্ট, সেখানে কোর্টের পারমিশন নিয়ে করা উচিত। অনেক সময় কেউ হয়তো তাড়াতাড়ি করে নিজের রেকর্ডটা টেনে বের করে দেখতে শুরু করা, স্টাফেদের কাছ থেকে চেয়ে নেওয়া, এগুলো সব দরকার। আমি বলছি না যে কেউ চাইবেন না বা রেকর্ড নেবেন না, কিন্তু প্রত্যেকটা অ্যাটিটিউড কোর্টের প্রেজেন্স মাথায় রেখে সেইভাবে করতে হবে, এটা 1 নম্বর। এবার দ্বিতীয়, কেউ মনে করুন সাবমিশন করতে উঠলেন, সাবমিশন করতে উঠে 2 রকম হয়। এক খুব বেশি আমি আমার আদার সাইডকে আমি একটা অ্যাটাক করব। অ্যাটাক কিভাবে না, আমি চাইবো যে আমার বক্তব্যটা ঠিক, অপোজিটের বক্তব্যটা ভুল, এটা প্রমাণ করতে, এটাই হচ্ছে আমার এইম। তাহলে তার ল পয়েন্ট গুলোকে আমি কোন কোন ল পয়েন্ট দিয়ে কার্য করতে পারি সেইটা আমি করব। দুজনেই ল পয়েন্ট দিয়ে ল পয়েন্টকে কাটবেন, সেটা একটা খুবই সুন্দর আকর্ষণ হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অনেকে সেই কন্ট্রোলটা রাখতে পারেন না, এই কাজটা রেকর্ডের বাইরে পার্সোনাল অ্যাটাকে চলে যায়। এই জিনিসটা খুবই খারাপ, এটাকে কখনোই আমি ভালো লয়ার বলবো না। যিনি যত ভালো তার জ্ঞান থাকুক না কেন, পার্সোনাল অ্যাটাক যিনি করবেন তার কলিগকে বা ফ্রেন্ডকে, বলবো না। 3 নম্বর কি, কোর্টে বলা, কথা বলা, সবকিছুর একটা ম্যানার্স আছে, এই ম্যানার্সটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবারে পয়েন্ট যদি আমি রেকর্ডে আসি, আমার কাছে যেটা মনে হয়, কোনো ব্যাপারকে খুব বেশি ডিটেইল করে আমার বলবার দরকার নেই, আমাকে বুঝে নিতে হবে। এবারে কি হয়, মানুষে মানুষে ভ্যারি করে, আমি হয়তো কোনো জিনিস খুব ডিটেইল বললে বুঝতে পারি, আপনি হয়তো খুব কম 3 লাইনেই বুঝে যান। এবারে উকিল বাবুদের প্রচন্ড জ্ঞান, ওনারা কিন্তু মানুষ ভীষণ স্টাডি করতে পারেন। তেমনি জাজেও পার্থক্য আছে, কোনো জাজকে একটা লাইন 4বার বললে তিনি ভালো মতন ব্যাপারটা গ্রাস করেন, কোনো জাজ 1 লাইন 1বার বললেই বুঝে যান। তাহলে লয়ারকেও বুঝতে হবে এই কোর্ট কিরকম, তাকে আমি কতটা কোনটা বলবো কিংবা কোনটা বলবো না। কাজটা সকলেই একই করছেন, আমি হয়তো ডিটেলে করি বা কেউ হয়তো খুব তাড়াতাড়ি করে, কিন্তু কোথায় আমি বলছি সেই লোকটা কেমন। আমি যদি যে ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, একটা আমাদের কিছু কিছু নিয়ম আমরা সিনিয়রদের কাছে শিখেছিলাম। আমার যিনি সিনিয়র, তিনি সিনিয়র বলতে আমার একজনই সিনিয়র, তার কাছেই আমি সমস্ত কিছু শিখেছি, যা কিছু কাজ আমার আজীবন আমি একজনের কাছেই শিখেছি। যাই হোক, তিনি অত্যন্ত এমিনেন্ট জাজ তার ছিলেন। তো তার কাছে আমি প্রথম জয়েনিং এ দিন শিখেছিলাম, যখন সিভিল কেসের আর্গুমেন্ট শুনতে উঠবে, সিভিল কেসের আর্গুমেন্টের আগে তুমি নিজে গোটা কেস নিজে পড়ে একদম কেসটা পর্যন্ত লিখে রাখবে, পড়া ইস্যু পর্যন্ত আমি লিখে নিয়ে উঠতাম, ওইটা গাইডেড হয়ে। তার ফলে কি হতো, তারপরে তিনি বেশি বলতে পারতেন না। উকিল বাবু যদি বুঝে নেন যে এই কোর্ট রেডি হয়ে উঠেছে, তিনি স্ট্রেট চলে যাবেন এভিডেন্স বা স্ট্রেট চলে যাবেন ল পয়েন্টে। কিন্তু তাতেও যদি যে উকিল বাবু, তার নিয়ম, তিনি সারা জীবন প্রথমে প্লেন্ট রিডিং করে বলতে শুরু করেছেন, তিনি জানেন রিডিং দিয়ে শুরু করতে হয়, কারণ কোর্টরা অনেক কেসের মধ্যে মাথায় হয়তো নেই। তিনি এটা জেনেও যদি রিডিং পড়তে যান, তাকে আমি ভালো লয়ার বলবো না। তাকে বুঝতে হবে কোর্ট কি বলছে। আমি তাকে এটা বলবো না যে আমার লেখা আছে, আমি শুধু এইটুকু বলবো যে আমি আপনার কেসটা সম্বন্ধে জানি, আই হ্যাভ অলরেডি স্টাডিড, আপনি কাম টু দা ল পয়েন্ট। তাকে বুঝে নিতে হবে। এই জিনিসগুলো আছে পারস্পরিক, এগুলোর ডে টু ডে ওয়ার্ক একদমই হয়তো, হ্যাঁ, এগুলো একদমই, মানে এত সুন্দর করে আপনি
আপনি এত সুন্দর করে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন, এবং সত্যি কথা আমি বলবো যে এই যে আপনি যেটা বললেন যে ল জানা মানেই সে বড় লয়ার, তা কিন্তু নয়। তার এথিক্স গুলো, তার ম্যানার গুলো, তার প্রেজেন্টেশন গুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমার আশা যে এই যে আমাদের যে ডিসকাশনটা হলো, এখানে কিন্তু অনেক কিছু ডিসকাশন এখনো করার বাকি আছে। আমরা নিশ্চয়ই এক্সপেক্ট করব ম্যাডাম আরেকদিনও আমাদের নিশ্চয়ই সময় দেবেন এই তার ভাস্ট এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। কিন্তু আজকে যতটুকু আলোচনা হলো, আমার মনে হয় একজন ল স্টুডেন্ট, ল পড়ার আগে, অথবা একজন ইয়াং লয়ার, অথবা একজন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, অথবা একজন পার্সন যে ভাবছে যে আমি যে ফার্স্ট জেনারেশন লয়ার, আমি কেমন করে এগোবো, অনেকটা কাজে লাগবে। এই অনেকখানি কাজে লাগার জন্য আজকে আমাদের এই ডিসকাশন, এবং আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই রাজশ্রী ম্যাডামকে এই প্রোগ্রামে আসার জন্য, এবং আপনাদের সবাইকে এই পার্টিকুলার প্রোগ্রাম টক লজিক্যাল পাওয়ার্ড বাই এডুলজিক্যাল আসার জন্য। সকলে ভালো থাকবেন এবং প্রোগ্রাম দেখবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমি এক্সপেক্ট করব আবারও আপনি আসবেন, এই ধরনের আরো প্রোগ্রামে আমরা আপনাকে আমার পাশে পাবো। অনেক ধন্যবাদ ম্যাডাম, নমস্কার। ধন্যবাদ আপনাকেও, নমস্কার। থ্যাংক ইউ।